ইফাজ ভাইয়া মুখ ফুলিয়ে বললেন, আদ্রিয়ান, এটা ঠিক না। আমরা সবাই হেল্প করেছি তোর বউকে সরি বলতে, এখন তুই ভুলে গেলি? আদ্রিয়ান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল, হ্যাঁ তো, এটা ডিউটি ছিল তোমাদের সবার নিজের ভাইয়ের প্রতি, বুঝলে? কেউ আর কিছু বলল না, কারণ সবাই জানে আদ্রিয়ানের সাথে তর্কে কেউ পেরে উঠবে না। এরপর সবাই ছাদে, মামা মামিদের আর নানুকে ছাদে নিয়ে এলাম। নানু এসে আদ্রিয়ানকে পিচ করে বলল, কি গো ভাই, আমার নাতনির মান ভাঙানো হচ্ছিল বুঝি? হ্যাঁ সুইটহার্ট, তোমার নাতনির রাগ তো না যেন মহাশক্ত এক পাথর, ভাঙাতে ভাঙাতে আমার অবস্থা কাহিল। করতে তো হবেই, আমার খুব আদরের নাতনি বুঝলে। আর যদি কখনো ওকে কষ্ট দিয়েছো তো লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। হ্যাঁ। আদ্রিয়ান মুচকি হাসি দিয়ে বলল, আমি ইচ্ছাকৃতভাবে আর কোনো কষ্ট দেব না তোমার নাতনিকে, কিন্তু তোমার নাতনি ভবিষ্যতে আমাকে কষ্ট না দিলেই হয়। আমি ওনার দিকে ভ্রু কুচকে তাকালাম। উনি মুখের হাসির রেখাটা আরো বড় করলেন। এরপর সবাই মিলে ছাদে পাটি পেতে বসে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে ডিনার করতে বসলাম। বিকেলে বৃষ্টি হয়, ঠান্ডা পড়েছে, তাই আরো মজা লাগবে। ঠান্ডায় গরম খিচুড়ি আর ইলিশ মাছের তুলনা হয় না। কিন্তু খেতে বসে আরেক সমস্যা হলো, আমি মাছ বাছতে পারি না, সবসময় আম্মু বেছে দিত। অনেকে বলে ইলিশ মাছ বাছার কি দরকার, কিন্তু আমি না বেছে মোটেও খেতে পারি না, তাই মাছটা পাতে নিয়ে বসে আছি। এত সুন্দর গ্রান আসছে যে খেতে ইচ্ছে করছে। ধ্যাত, হঠাৎ করে আদ্রিয়ান আমার পাত থেকে মাছটা নিজের পাতে নিয়ে নিলেন। আমি অবাক হয়ে তাকালাম। সবাই খাওয়া থামিয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মাছ বেছে বেছে আমার পাতে দিতে লাগলো। সবাই মিটমিটিয়ে হাসছে। আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিলাম। বাকিরাই খাওয়ায় মনোযোগ দিল। খেতে খেতে সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম। সত্যি পরিবারের সবাই এক জায়গায় বসে আনন্দ করার মজাই আলাদা। এক অদ্ভুত শান্তি থাকে এগুলোর মধ্যে। পরিবার মানেই তো আস্ত এক ভালোবাসা। সবারই উচিত এই ভালোবাসাটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করা। রুমে এসে বসে দাঁত দিয়ে নখ কাটছি আর টেনশন করছি। শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। না জানি কালকে কি হবে। এইসব চিন্তায় শরীর ঠান্ডা হয়ে আসছে। উনি ওয়াশরুম থেকে বের হচ্ছেন না এখনো। আমার টেনশন বেড়েই চলেছে। একটু পরেই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেললেন। টাওয়ালটা দ্রুত রেখে আমার সামনে বসে কপালে গলায় হাত দিয়ে বললেন, কি জানি এভাবে কাঁপছো কেন? শরীর খারাপ লাগছে? ভয় পেয়েছো কোনো কারণে? কেউ কোনো ফোন বা মেসেজ করেছে যেসব দেখে ভয় পেয়েছো? বলো। আমি বোকার মতো তাকিয়ে রইলাম ওনার দিকে। ফোন, মেসেজ, ভয়, কি বলছেন? আমার কিছু হতে দেখলেই ওনার মাথায় তার ছিঁড়ে যায়। আমি নিজেকে সামলে অসহায় গলায় বললাম, কালকে রেজাল্ট দিবে তাই না? আচার্য ভ্রু কুচকে বললেন, আরে এই জন্য টেনশনে এভাবে ভয় পাচ্ছ আর কাঁপছো? আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়লাম। আচার্য একটা শ্বাস ফেলে আমার দুই গালে হাত রেখে বললেন, কেমন হনি, এত টেনশন কেন করছো? আমি বলেছি না একদম টেনশন করবে না, যা হবে ভালো হবে। আমি মাথা নিচু করে নিচু সরে বললাম, আমার ভয় করছে। আমার কথাটা শুনে আজান উঠে দাঁড়ালেন। তারপর বেডের উপর পাশ দিয়ে গিয়ে উঠে বেডে হেলান দিয়ে বসে আমাকে টেনে নিজের কাছে নিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, তোমার মেডিকেলে চান্স হবে এটা শিওর আমি নিজে প্রিপেয়ার করেছি তোমাকে, তাই বলছি। এখন প্রশ্ন ডিএমসিতে হবে কিনা সেটা তুমি এক্সাম কেমন দিয়েছো তার উপর ডিপেন্ডেন্ট। আর তুমি তো বলেছো ভালোই দিয়েছো, যা হবে খুব ভালো হবে। ওনার কথা একটু শান্ত হতে পারলেও ভয় পুরোপুরি কাটলো না। তাই ওনার টি শার্ট খামচে ধরে বসে রইলাম। উনি কিছুক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে তারপর হাত বাড়িয়ে টি টেবিল থেকে চকলেটের বক্সটা হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটার থেকে দুটো নিয়ে খাও, অনেকটা রিল্যাক্স লাগবে। আমি এমনিতেই চকলেটে মরি, তার উপর আবার টেনশনে আছি। তাই কথা না বলে বক্সটা নিয়ে একটা চকলেট বের করে চকলেট বলটার র্যাপিং খুলে মনের আনন্দে খেতে লাগলাম। আপাতত এইসব মাথা থেকে ঝেড়ে ফেলেছি, এখন শুধু এক মনে খাচ্ছি। একটা শেষ করে আর একটা প্রায় শেষের দিকে। তখন আজানের দিকে তাকাতেই দেখলাম উনি হাত ভাঁজ করে এক দৃষ্টিতে দেখছেন আমাকে, কপাল হালকা কুঁচকানো। হঠাৎই উনি এগিয়ে আসতে শুরু করলেন আমার দিকে। আমি বেশ অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। এভাবে এগিয়ে আসছেন কেন? আমার বেশ অনেকটা কাছে এসে পড়েছেন উনি। আমি পেছানোর শক্তিও পাচ্ছি না, শক্ত হয়ে বসে আছি। উনি আস্তে আস্তে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। একটু পরেই খেয়াল করলাম উনি আমার ঠোঁটের চারপাশে আঙ্গুল ছোঁয়াচ্ছেন। আমি আরো অবাক হয়ে তাকালাম।
তাকিয়ে দেখি উনি আমার ঠোঁটের আশেপাশটায় হালকা হাতে মুছে দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, বেবি সাথে বলি তোমায়, কিভাবে খাচ্ছ দেখো, পুরো বাচ্চা বাচ্চা লাগছে। আমি ওনার দিকে মুখ ফুলে তাকিয়ে বাকি চকলেটটা একেবারে মুখে পুরে চিবোতে লাগলাম। উনি হেসে দিলেন আমার কাছে। এই ছেলেটার হাসিতেও সম্মোহনী ক্ষমতা আছে। এত সুন্দর করে হাসে কেউ, হাসলে ওনার চেহারা সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। উনি হাসলে চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। ওনার সবগুলো দাঁত সোজা সুন্দর হলেও মোলার দাঁতটা একটু বাঁকা, যার ফলে ওনার হাসিটা আরো সুন্দর লাগে। ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি আমার চুলগুলো এক হাত দিয়ে সেট করে দিয়ে বললেন, বাচ্চা একটা। আমি জীবনও বন্ধ করে থম মেরে গেলাম। মাঝে মাঝে ওনার এই ছোট ছোট আদুরে কথাগুলো শুনলে কেমন যেন অদ্ভুত শিহরণ হয় শরীর জুড়ে, এক অন্যরকম ভালো লাগা। উনি ইশারা করতেই আমি মুখের চকলেটটা শেষ করে ফেললাম। এরপর উনি আমাকে ধরে শুয়ে দিয়ে গায়ে চাদর দিয়ে দিলেন। এরপর আমার পাশে শুয়ে এক হাতে আমার পেট জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। সোফায় এক গাদা টেনশন নিয়ে বসে আছি। আর্যান রেজাল্ট দেখার জন্য ল্যাপটপ খুলছে। সবাই উৎসুক হয়ে বসে আছে। পুরো শরীর কাঁপছে অলমোস্ট। ভয়ে এক সকালে কেঁদেই দিয়েছি। আর্যান অনেক কষ্টে আমার কান্না থামিয়েছেন। এখনো ভয়ে আছে। আমার অবস্থা দেখে আর্যান আমার এক হাতে জড়িয়ে ধরে রেখে অপর হাতে রেজাল্ট চেক করছেন। ওরু, ইস্যু, ঐশী সবার ডিএমসিতে হয়ে গেছে, একটু আগেই কল এলো। আমাদের কলেজের স্টুডেন্টদের মধ্যে 4 জনের ডিএমসিতে হয়েছে বলে এখনো জানা গেছে। আমার না হলে কি হবে? আমি এতক্ষণ চেক করতে দেরি ভয়ে। অনেক কষ্ট আমাকে রাজি করে বসিয়েছেন উনি। আর্যান কি ভাববেন? ক্যামব্রিজ থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ারের বইয়ের মেডিকেলের চান্স হলো না। এসব চিন্তা করে আর্যানের শার্ট শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর উনি বললেন, অনি, ল্যাপটপের স্ক্রিনে তাকাও। আমি চোখ বন্ধ রেখে নাবোধক মাথা নাড়ালাম। উনি আবারও আলতো গলায় বললেন, একবার দেখে নাও তো। না, আমার ভয় লাগছে, আপনিই বলুন। আর্যান এবার একটু জোরেই বললেন, অনি, আমি দেখতে বলেছি তোমায়। ওনার হালকা ধমকানিতে ভয় পেয়ে পিটপিটিয়ে ওনার দিকে তাকাতে উনি স্ক্রিনে দেখতে বললেন। আমি ভয়ে ভয়ে স্ক্রিনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। চোখ দুটো ছলছল করে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি ছলছল চোখে ল্যাপটপের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে তাকালাম আর্যানের দিকে। আর্যান একটা টেডি স্মাইল দিয়ে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কংগ্রাচুলেশন মাই ওরপি ডক্টর ওয়াইফ। সবাই একসাথে বলে উঠল। কংগ্রাচুলেশন বলে সবাই একসাথে হেসে উঠল। তার মানে আমি যখন চোখ বন্ধ করেছিলাম তখন সবাই রেজাল্ট দেখে নিয়েছে। আমি অবাক চোখে আর্যানের দিকে তাকাতেই উনি হেসে দিলেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওটা সত্যি? আর্যান আমার গাল টেনে দিয়ে বললেন, শুধু মেডিকেলে চান্স হয়েছে তাই না, গোটা র্যাঙ্কিং 5th পজিশনে আছো, সো অবভিয়াসলি ডিএমসি। আমি অবাক দৃষ্টিতে আবারও ল্যাপটপের দিকে তাকালাম। তারপর দু হাতে মুখ চেপে ধরে হেসে দিলাম। আর্যান আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার ফোন করে সবাইকে জানাই, সকাল থেকে বাবা, মামুনি, আমার বাবা মা কতবার ফোন করেছেন। বলে প্রথমে আমার আব্বুকে কল করলেন। উনি কিছুক্ষণ কথা বলে আমার সাথেও আব্বু আম্মুর কথা বলিয়ে দিলেন। ওনারা খুব বেশি খুশি হয়েছেন। এরপর বাবা, মামুনি আরও সব আত্মীয়দের সাথে কথা বললাম। মামা বাড়িতে সবাই খুব খুশি। মামা তো খবরটা শুনেই চলে গেছেন মিষ্টি আনতে। বাড়িতে এখন একটা উৎসব ভাব। সবাই মিলে হই হুল্লোড় করছে। কিছুক্ষণের মধ্যে মেজো মামা মিষ্টি নিয়ে এলো। মামারা, সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া, কাব্য মিলে পুরো এলাকায় মিষ্টি বিলি করতে গেল। নিজের কাছে নিজেকে এখন খুব হালকা লাগছে আমার। সবারই আনন্দের মাঝে আমি শুধু আর্যানকে দেখছি। ওনাকে সবচেয়ে বেশি খুশি লাগছে আজ। ওনার চোখে মুখে খুশির ছাপটি স্পষ্ট। এমন মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলেছেন। অথচ আমার যখন এইচএসসি রেজাল্ট দিল তখন উনি কতটা ভাবলেশীন ছিলেন, যেন ওনারাতে কিছুই যায় আসে না। উল্টো আমাকে ধমকে বলেছেন, এত আনন্দের কিছু নেই, আসল পরীক্ষাটাই এখনো বাকি। অথচ আজ ওনাকে দেখে মনে হচ্ছে যেন এই জয়টা আমার নয়, পুরোটাই ওনার। সবার সাথে মজা করছে। একটু পরপর ফোন করে নিজের সব পরিচিতদের বলছে। আমি অবাক আর মুগ্ধ দৃষ্টিতে ওনাকে দেখছিলাম। উনি ক্যামব্রিজে চান্স পাওয়ার পরও এতটা খুশি হয়েছিলেন কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। তার সাথে আমার পরিবারটাকেও দেখছি। আমার এই সাফল্যে ওনারাও কত খুশি।
এটাই হয়তো একটা পরিবারের একসঙ্গে থাকার আনন্দ হয়। কোনো একজনের খুশিতে সবার খুশি হয়ে যাওয়া, কারো কষ্টে সবাই কষ্ট পাওয়া, কারো বিপদে সবাই মিলে একসাথে এগিয়ে আসা, এসবের নামই তো পরিবার। যেখানে আমি বলে কিছুই হয় না, সবটাই আমরা। সারাদিন সেলিব্রেশনের পর রাতে রুমে এসে দেখি আদ্রিয়ান নেই। কোথায় গেল? নিশ্চয় ছাদে আছে। আমার মন এখন খুব ভালো। আজকে সারাটা দিন এত এত ভালো কেটেছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আজ যা হয়েছে তার পেছনে ওনার অবদান অনেকটা জুড়ে। এসব ভাবতে ভাবতে ছাদে গিয়ে দেখি যা ভেবেছি তাই। উনি রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছেন। কারো আওয়াজে পিছনে তাকিয়ে আমায় দেখে একটা হাসি দিলেন উনি। একটু এগিয়ে এসে বললেন, কিছু বলবে? আমার কি হলো আমি নিজেই জানি না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। আমার কেন জানি না এটা করতে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইচ্ছা করলো। আমি টাইট করে জড়িয়ে ধরে ওনার বুকে মাথা দিয়ে রেখেছি। ওনার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে স্পন্দন শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, ওনার চেহারার এক্সপ্রেশনটা এখন কেমন? অবাক হয়ে আছেন নাকি মুচকি হাসছেন? চোখ বন্ধ করে এইসব ভাবছি, তখন হুট করে জড়িয়ে ধরলেও এখন লজ্জা ওনাকে ছাড়তে পারছি না। এখন ওনার দিকে তাকাবো কি করে আমি? এইসব যত ভাবছি ওনাকে জড়িয়ে ধরা হাত দুটো ততই শক্ত হয়ে আসছে। হঠাৎ অনুভব করলাম ওনার দুটো হাত আমার পিঠের উপর আলতো করে রাখলেন। আমি চোখ দুটো আরো কিছু বন্ধ করে বললাম, থ্যাংক ইউ সো মাচ। উনি আস্তে করে নরম সুরে বললেন, কেন? আমি হওয়ার জন্যে আর আমায় আপনি বানানোর জন্যে। উনি বাহু ধরে আমাকে ছাড়িয়ে নিয়ে বাহু ধরে দাঁড় করালেন। আমি নিচের দিকে তাকিয়ে আছি। উনি হাসি মিশ্রিত কণ্ঠে বললেন, মানে? আমি নিচের দিকে তাকিয়ে নাবুদক মাথা নাড়ালাম। অর্থাৎ কিছু না। উনি কিছুক্ষণ চুপ থেকে একটা শ্বাস ফেলে বললেন, তুমি খুশি তো? আমি ওনার দিকে তাকিয়ে হেসে দিয়ে বললাম, খুব। আর সবকিছু আপনার জন্য হয়েছে। আগে যা যা হয়েছে তাতে আমি যেই পরিমাণ ডিপ্রেশনে ছিলাম, তাতে আমি পড়াশোনায় এতটাও কনসেন্ট্রেট করতে পারতাম না যদি না আপনি রোজ দায়িত্ব নিয়ে রেগুলার আমাকে এভাবে না পড়াতেন, আমাকে এভাবে সাপোর্ট না করতেন। উনি ঠোঁটে হাসি ঝুলে ব্রু কুচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমার জন্য কিছুই করিনি আমি, যা করেছি নিজের জন্য। আমি একটু ভাবুক হয়ে বললাম, সেটা কিভাবে? আর যেন আমায় ছেড়ে একটু গলা ছেড়ে বললেন, দেখো, আমাকে কম বেশি সবাই একটু একটু চেনে। আফটার অল দ্য গ্রেট আরিয়ান আবরার জুহাইর। এখন যদি তার বউ মেডিকেলেও চান্স না পায় তাহলে আমার মাথা হেট হয়ে যেত। আমি তো জানতাম তুমি একটা গাধা মার্কের স্টুডেন্ট, তাই কাঠ ঘর পুড়িয়ে তোমায় পড়াশোনা করিয়েছি যাতে তুমি চান্সটা পাও আর আমার সম্মানটা বাঁচে, বুঝেছো? আমি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে থেকে বললাম, তাই না? উনি ঠোঁট চেপে একটু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি হাত ভাঁজ করে মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা ফাইন, দেন আপনি আপনার ওই রেপুটেশনের সাথে গিয়েই কথা বলুন। আমার কাছে একদম আসবেন না আর আমার সাথে কথা বলবেন না। বলে আমি চলে যেতে নিলেই উনি আমার হাত ধরে ফেললেন। তারপর একটানে নিজের বুকের উপর ফেলে কানের পিঠে চুলগুলো গুজে দিতে দিতে ফিসফিসিয়ে গলায় বললেন, এত রাগ শরীরের জন্য ক্ষতিকর। আর তাছাড়া বাচ্চাদের এত রাগ দেখাতে নেই। হ্যাঁ? আমি বিরক্ত হয়ে বললাম, এই সারাদিন এত বাচ্চা বাচ্চা কেন করেন? হ্যাঁ, আমি কি বাচ্চা? আচ্ছা, বাচ্চাটাও বুঝি? প্রুফ লাগবে আপনার? বলে সাথে সাথে জিভে কামড় দিলাম। ইস, কি বলছিলাম এসব? উনি কি ভাববেন আমি আসলে একটা গবেট? কথা বলার সময় একটু ভেবে বলি না যে ঠিক কি বলছি। ওনার দিকে তাকাতেই উনি ঠোঁট কামড়ে ধরে দুষ্ট একটা হাসি দিয়ে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, সত্যি প্রুফ দিতে চাও? আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, ছাড়ুন, আমার ঘুম পাচ্ছে, রুমে যাব। এমা ঘুমাবে মানে কি? তুমি যে বললে প্রুফ দেবে। আমি ভ্রু কুচকে ওনার দিকে তাকাতেই উনি আমার নাকটা টিপে দিয়ে বলল, আচ্ছা চলো। বলেই উনি আমার হাত ধরে নিচে রুমে নিয়ে গেলেন। রাতে আমাদের মধ্যে বিশেষ আর কোনো কথা হয়নি। দুজনেই রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমরা ঢাকায় ব্যাক করলাম। সজীব, অর্ণব ভাইয়া আর কাব্য আমাদের সাথে আদ্রিয়ানের বাড়িতেই এলেন, কারণ আব্বু আম্মু ওখানে আছে আর আজ সবার লাঞ্চের দাওয়াত ওখানে। বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে গিয়ে প্রথমে আদ্রিয়ান, পরে আমি ফ্রেশ হয়ে নিলাম। পরে দুজনেই নিচে গেলাম। সবাই মিলে জমিয়ে আড্ডা দিতে দিতে লাঞ্চ করলাম। বিকেলের দিকে আম্মু আব্বু ভাইয়ারা সবাই চলে গেলেন। বাবা, মামুনি, বড় আব্বু, বড় আম্মু ওনারাও ভীষণ খুশি আমি মেডিকেলে চান্স পাওয়াতে।
সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে কবে ভর্তি হব, গ্র্যান্ড সেলিব্রেশন কিভাবে কি হবে সব নিয়ে আদ্রিয়ানের সাথে আলোচনা করতে করতেই ডিনারের টাইম হয়ে গেল। আমি আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছি আর আদ্রিয়ান বেডে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছেন। আমি কিছু একটা ভেবে চুল বেঁধে উঠে গিয়ে ওনার পাশে গিয়ে বেডে হেলান দিয়ে বসে বললাম, আচ্ছা নুরাপুর সাথে কথা হয়েছে আপনার, কেমন আছেন উনি? আদ্রিয়ান কাজ করতে করতেই বললেন, হয়েছে। মুখে তো বলে ভালো আছি, কিন্তু কতটা ভালো আছে আমার চেয়ে ভালো আর খেয়ে জানে। তবে তোমার সেদিনের বলা কথাগুলো খুব কাজে দিয়েছে। এখন আর অযত্ন করে না নিজের। এই সময় অযত্ন করাটা ঠিকও না, ওনার ডেলিভারির দিন তো এগিয়ে আসছে তাই না? মাসখানেক আছে এখনো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ইশরাক ভাইয়া থাকলে কত এক্সাইটেড থাকতেন তাই না? বেবি আসবে শুনে যা করেছিলেন, কত স্বপ্ন ছিল এই বাচ্চাটাকে নিয়ে ওনার আর নুরাপুর। একটা ছোট্ট ভালোবাসাময় পরিবারের স্বপ্ন দেখেছিলেন ওনারা, অথচ একটা দমকা হাওয়ায় সব শেষ হয়ে গেল। আদ্রিয়ান কাজ থামিয়ে বললেন, দমকা হাওয়াগুলো এমনি হয় অনেক, হঠাৎ করে সব শেষ করে দেয়। সব সুখ, স্বপ্ন, আনন্দ নিমিষেই এলোমেলো করে দেয়। তখনই শুধু একটা চাপা দীর্ঘশ্বাস বেঁচে থাকে, আর কিছু না। কিন্তু ভাবলেই খুব খারাপ লাগে, এত অল্প বয়সে এতটা কষ্ট কি করে সহ্য করতে পারে কেউ? নিজের ভালোবাসার মানুষটার মৃত্যু কেউ কি করে সহ্য করতে পারে? নিজেরই চোখের সামনে নিজের স্বামীর লাশ দেখে কেউ কি করে ঠিক থাকতে পারে? এভাবে চলে যাওয়াটা কিভাবে মানতে পারে যখন সেই মানুষটার সন্তান তার গর্ভে থাকে? এতটা যন্ত্রণাও সহ্য করা যায়? উনি সামনের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বললেন, তুমি পারবে না? আমি চমকে তাকালাম ওনার দিকে, পুরো চুপ হয়ে আছে আমি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, বলো, নূরের সাথে যা হয়েছে সেটা তোমার সাথেও যদি হয় তাহলে এতটাই ভেঙে পড়বে? এরকমটাই হয়ে যাবে তুমি? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ এসব কেন বলছেন? এ ধরনের কথার মানে কি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি 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 বলছেন এসব? উনি হালকা হেসে ল্যাপটপটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, বাদ দাও। তবে একটা কথা জানো, তোমার আচরণ বাচ্চা বাচ্চা হলেও তোমার কিছু কিছু কথা ম্যাজিক থাকে। তুমি তোমার কথা আর আচরণ দিয়ে নূরকে স্বাভাবিক করেছো, আর আমাকেও। আমি কিছুই বুঝলাম না। আমি এবার কি করলাম? আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি কি করলাম? উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুলগুলো নেড়ে দিয়ে বললেন, এই জন্যই তোমাকে এত পছন্দ করি। আমি একটু হেসে বললাম, যাক, আপনার পছন্দের কেউ তো হতে পারলাম। আমার কথা শুনে উনি কিছুই বললেন না, শুধু ওনার সেই ভুবন ভুলানো হাসিটা দিলেন, আর আমি মুগ্ধ দৃষ্টিতে সেই হাসি দেখতে লাগলাম। কয়েকদিন যাবৎ আদ্রিয়ান বেশ ব্যস্ত আছেন। আসলে এতদিন আমার অ্যাডমিশন, তারপর আমাকে মামা বাড়ি থেকে আনতে গিয়ে 3টে দিন থাকতে হয়েছে। এতে করে ওনার কাজে নাকি অনেক গ্যাপ পড়েছে। এখন বেশি বেশি কাজ করে পুষিয়ে নিচ্ছেন। আজকে সকালেও খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছেন উনি। আমি রুমে একা একা বসে বোর হচ্ছি। এতদিন তো তবু আদ্রিয়ানের দিয়ে যাওয়া পড়াশোনা কমপ্লিট করে করে টাইম পাস করতাম। এখন তেমন কোনো কাজও নেই, সবে এডমিশন নিয়েছি, ক্লাস শুরু হয়নি। যদিও আদ্রিয়ান একটা ফোন কিনে দিয়েছেন টাইম পাসের জন্য। ভাবলাম এখন নিশ্চয়ই আপনি নিচে থেকে চলে এসেছে, আপির সাথে গল্প করে আসি, সেটাই ভালো। বেড থেকে নামবো, তখনই দরজা থেকে কেউ বলল, হ্যালো ম্যাম, আসবো? আমি তাকিয়ে দেখলাম আপনি 2 হাতে দুটো ধোয়া ওঠা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি আবার কবে থেকে আমার রুমে পারমিশন নিয়ে ঢুকতে শুরু করলে? আপনি হেসে দিয়ে ভিতরে আস্তে আস্তে বলল, না মানে এখন তো আর তুমি আমার সেই অনি নেই। এখন তোমার বিয়ে হয়েছে, এখন রুমও তোমার একার নয়, আমার দেবরেরও, তাই আর কি। বলে বেডে এসে বসলো। আমিও হেসে দিয়ে বললাম, তোমার দেবরের কি রুমে থাকার সময় আছে বলো? সে তো ল্যাব টু বাড়ি, বাড়ি টু ল্যাব, এটাই করছে এখন। আপনি বেডে আসাম করে বসে বলল, ওর কি দোষ বল? বেচারা বেশ অনেকটা দিন সময় দিয়েছে তোকে, কিন্তু ওরও তো কাজ আছে। সব রিকভার হয়ে এলে ঠিক আবার সময় দিবে। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে আপির হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, ইফাজ ভাইয়া কি হসপিটালে গেছেন? হ্যাঁ, অনেক আগেই। আমি আর কিছু বললাম না, আপিও আর কিছু বলল না। একটু পরে দরজা নক করে গলা ছেড়ে কেউ বলল, আসতে পারি? আপি আর আমি দুজনেই তাকিয়ে দেখলাম যে ওটা জাবিন কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ ছোট ছোট করে বললাম,
তোমাদের ব্যাপারটা কি বলবে? আমি আবার কবে থেকে এত সম্মানীয় ব্যক্তি হয়ে গেলাম যে তোমরা সবাই নক করে করে রুমে ঢুকছো? জাবিন একটু অবাক মুখ ভঙ্গি করে বলল, কি বলছো কি ভাবিমণি? এটা দি গ্রেট আদ্রিয়ানা আবরার জুহাইরের রুম, আর তুমি তার একমাত্র বউ। আমাদের কি সেটা ভুলে গেলে চলবে নাকি? বলে বেডে এসে বসলো। আমি অবাক হয়ে বললাম, বউ আবার কয় মাত্র হয়? জাবিন হেসে দিয়ে বলল, বারে, এখন যদি ভাইয়া আবার একটা বিয়ে করে তখন তো তুমি 2 মাত্র বউ হয়ে যাবে, তাই না? আমি কফিতে চুমুক দিতে গিয়েও থেমে গেলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, আবার বিয়ে করবে মানে কি? হ্যাঁ? জাবিন মুখটা সিরিয়াস করে বলল, না মানে করতেই পারে, যদি ভাইয়ার কাউকে পছন্দ হয়ে যায় তো। কি বলো বৌমণি, হতেই তো পারে, তাই না? আপিও সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, তাই তো। বিয়েটা যেভাবে হলো, তাই অন্য কাউকে পছন্দ হয়ে যাওয়াটা খুব বেশি অস্বাভাবিক কিছু না। আমি কাঁদো কাঁদো মুখ করে একবার আপির একবার জাবিনের দিকে তাকালাম। তারপর অসহায় গলায় বললাম, উনি এমন কিছু করবে না। উনি তো বলেছেন আমায় আর কোনোভাবে কষ্ট দেবেন না। আপি কফির মগটা রেখে বলল, হ্যাঁ, দেবে নাই তো। কষ্ট কেন দিবে? আর ও আরেকটা বিয়ে করলে তুমি কেন কষ্ট পাবে? জাবিনও নিজের মুখভঙ্গি দিয়ে একই প্রশ্ন করলো। আমি আপির দিকে বিরক্তির দৃষ্টি দিয়ে বললাম, কষ্ট পাবো না কেন? হ্যাঁ, ইফাজ ভাইয়া যদি আরেকটা বিয়ে করে তাহলে কি তুমি কষ্ট পাবে না? আপি একটু ভাব নিয়ে বলল, জি না, কারণ তোমার ভাইয়া আমায় ভালোবাসে, তাই সে চেঞ্জ নেই। কিন্তু আদ্রিয়ান কি তোমাকে ভালোবাসে? জাবিনও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাবিমণি, বলো বলো, ভালোবাসে। আমি কিছু না বলে কফি খাওয়ায় কনসেন্ট্রেট করলাম। কিছু ভালো লাগছে না। আচ্ছা, উনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন ঠিকই, কিন্তু উনি কি আমায় ভালোবাসেন? ওনার আচরণে তো ঠিকভাবে কিছুই বুঝতে পারছি না। মুখ গোমরা করে এসব ভাবছি। হঠাৎ করেই আপি আর জাবিন একসাথে শব্দ করে হেসে দিল। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওদের দিকে। আপি হাসতে হাসতে বলল, হারে পাগলি, মজা করছিলাম আমরা। আদ্রিয়ান তোকে যথেষ্ট ভালোবাসে। মন থেকে ভালো না বাসলে কেউ এত কিছু করে না। জাবিনও হাসি থামিয়ে বলল, এক্স্যাক্টলি, ভাইয়া সত্যি তোমাকে খুব ভালোবাসে। আমি একটু মুখ ভেঙচি দিয়ে বললাম, কচু, সেরকম কিছু হলে নিশ্চয়ই বলে দিত। আপি আমার মাথায় একটা চাটা মেরে বলল, এত অধৈর্য হচ্ছিস কেন? সময় কি চলে যাচ্ছে নাকি? ঠিক বলে দিবে। আমি কিছু না বলে কফি খাওয়াতেই মনোযোগ দিলাম। এরপর আপি আর জাবিনের সাথে বসে বসে আড্ডা দিলাম। সারাদিনে আদ্রিয়ান বাড়ি আসেননি, তাই বাড়ির সবার সাথে আড্ডা দিয়ে দাদির সাথে দুষ্টুমি করে আর বাকি সময়টা মোবাইলে গেমস খেলে কাটিয়ে দিলাম। প্রতিদিনের তুলনায় আজ আদ্রিয়ান একটু বেশি লেট করেছেন ফিরতে। উনি রোজ 10টার মধ্যে ফিরে আসেন, কিন্তু আজকে 11:30 বেজে গেছে, এখনো এলো না। আমাকে ফোন করে বলেও দিয়েছেন আমি যাতে খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার কেন জানি না সেটা করতে ইচ্ছা করলো না। তাই এখনো বসে বসে ঝিমুচ্ছি। হঠাৎ করে দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখে উনি চলে এসেছেন। আমি একটা হাই তুলে ওনার দিকে তাকিয়ে উঠে দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত, চুল এলোমেলো হয়ে আছে, শার্টের উপরে 3টা বোতাম খোলা, হালকা ঘেমে আছেন। এই ক্লান্ত এলোমেলো রূপেও কতটা সুন্দর লাগছে দেখতে। উনি ভ্রু কুঁচকে ব্যাগটা রাখতে রাখতে বললেন, কি ব্যাপার? তোমাকে না বললাম খেয়ে শুয়ে পড়ো। আমি পিটপিটে চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি টায়ার্ড হয়ে আছেন তো? নিচ থেকে খাবার উপরে নিয়ে এসে খেতে ইচ্ছে করতো না, শেষে না খেয়ে ঘুমিয়ে পড়তেন। উনি শার্ট খুলতে খুলতে মুচকে এসে বললেন, বাহ, এই কয়েকদিনই খুব ভালো চিনেছো তো আমায়, বাট তাই বলে এত রাত জাগতে হবে? আমি আরেকটা হাই তুলে বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসছি। উনি মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেলেন, আর আমিও নিচে গেলাম খাবার আনতে। ট্রেতে করে দুজনের খাবার নিয়ে উপরে এসে দেখি উনি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরে বেরিয়েছেন। এত ফাস্ট কেন এই ছেলেটা? আমি খাবারটা টি টেবিলে রাখলাম। উনি চুল আসছে বেডে এসে আসাম করে বসলেন। আমি ওনাকে ওনার প্লেটটা এগিয়ে দিয়ে নিচে নিয়ে বসলাম। উনি চুপচাপ খাচ্ছেন, আর আমিও। দুজনেই কোনো কথা না বলে খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে এসে দেখি উনি শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? অনেক রাত হয়েছে তো, শুয়ে পড়ো। আমি কিছু না বলে শুয়ে পড়লাম, কিন্তু আমার তো আপি আর জাবিনের বলা কথাগুলোই মনে খচখচ করছে। তাই কিছু একটা ভেবে বললাম, আচ্ছা আপনি যদি আপনার পছন্দের কাউকে পান, তাহলে কি আবার বিয়ে করবেন?
উনি একটু জোরেই বললেন। হোয়াট? আমি একটু হচকচিয়ে গেলাম, তারপর কোনো রকম তুতলিয়ে বললাম, না না, মানে করতেই পারেন। উনি কোণের উপর ভর দিয়ে আমার দিকে আছোয়া হয়ে বলল। হঠাৎ এসব চিন্তা মাথায় ঢুকলো কেন? আমি একটু ইতস্ত করে বললাম, না মানে আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই করতেই পারেন আরেকটা বিয়ে, তাই না? উনি একটু চিন্তিত ফেস করে বললেন, তাই তো, এটা তো এতদিনে ভাবিনি। বেস্ট আইডিয়া। শুধু শুধু এতদিন সেন্টি হচ্ছিলাম। আমি মুখ ফুলে ওনার দিকে তাকিয়ে বললাম, সত্যি বিয়ে করবেন আপনি? কেন না, তেমন কাউকে পেলে অবশ্যই করব। যা খুশি করুন, বলে উল্টো দিকে ফিরে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর আর্যেন পেছন থেকে আমার পেট জড়িয়ে ধরলেন। আমি ছাড়াতে নিলে উনি আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কভার্টে একটা প্যাকেট আছে, প্যাকেটে যা আছে কাল বিকেলে পরে রেডি হয়ে থাকো, বেরোবো তোমাকে নিয়ে। আমি একটু অভিমানী গলায় বললাম, কেন, আপনার জন্য নতুন বউ খুঁজতে? সেটা কালকে দেখতে পাবে। আমি কিছু না বলে চোখ বন্ধ করে ফেললাম। বললেই হলো নাকি যে বিয়ে করব? এত সহজ? মেয়ে ঠিক করে দেখাক না, এমন ভাঙচি দেব যে 7 জন্মেও আর বিয়ে হবে না। এসব নানা রকম কথা ভাবতে ভাবতে আর ওনার গোষ্ঠী উদ্ধার করতে করতে ঘুমিয়ে পড়লাম। আর্জেনের দেওয়া ড্রেসটা পরে আয়নায় নিজেকে দেখছি। উনি একটু আগে মেসেজ করেছেন যে 8 ঘন্টার মধ্যে আসবেন আমায় নিতে। ওনার কথা মতো কাবার্ড খুলে দেখি একটা প্যাকেটটা নিয়ে বেডে বসে খুলে বের করে দেখি একটা কালো রঙের গ্রাউন, তার সাথে গ্রে একটা ওড়না। জামাটার উপর গ্রে স্টোনের হালকা কাজ আছে, গলাটাও রাউন্ড গলা, ফুল হাতা। একটা বক্সও পেয়েছি, বক্সটা খুলে দেখলাম একটা গ্রে স্টোনের মিডিয়াম সাইজের কানের দুল। আপিদের বলেছিলাম আজ বিকেলে আর্জেনের সাথে বেরোবো, তাই ওরা দুপুর থেকে এক্সাইটেড হয়ে আছে। আমি ড্রেসটা পরে বেরিয়ে দেখি ওরা সাজানোর জিনিস বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আয়না নিজেকে দেখে নিয়ে আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এগুলো কি করেছো তোমরা? জাবিন হেসে দিয়ে বলল, আরে ভাবিমণি, কি বলছো? ভাইয়ার সাথে আজ প্রথম ডেটে যাচ্ছ, একটু সাজগোজ তো করবেই না? আমি ভ্রু কুঁচকে বললাম, তাই বলে এত? আপনি মেকআপ গোছাতে গোছাতে বলল, আরে একটু সাজাবো, টেনশন করিস না, আয় তাড়াতাড়ি আয়। ওরা আমাকে ধরে বসিয়ে অনেকটা জোর করে একটু সাজিয়ে দিল। চোখে আইলাইনার, একটু কাজল, ঠোঁটে হালকা করে নোট কালার লিপস্টিক, মুখে হালকা ফেস পাউডার পাফ করে দিল। ওনাটা সাইডে মেলে দিয়ে নিয়েছি আর চুলগুলো খুলে দিয়েছি। আপি ইয়াররিং পরিয়ে দিয়ে বলল, কি ব্যাপার, আদ্রিয়ার ইয়ারিং দিল অথচ কোনো লকেট দিল না কেন? জাবিন কিছু বলবে তার আগে আমার ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখি আর্জিয়ান ফোন করেছেন। আমি আপিকে থামিয়ে দিয়ে বললাম, এই দেখো উনি ফোন করে ফেলেছেন, আমি যাই। হ্যাঁ বলে ফোনটা হাতে নিয়ে দৌড়ে দরজার কাছে যেতেই আপি ডাকলো। আমি পেছনে তাকাতেই আপি আর জাবিন একসাথে বলে উঠলো, অল দ্য বেস্ট। বলে ওনারা হেসে দিলেন। আমি হেসে দিয়ে চলে এলাম। নিচে যেতে যেতে হাতের রিংটা দেখতে লাগলাম, যেটা উনি আমাকে এঙ্গেজমেন্টের দিন পরিয়ে দিয়েছিলেন। নিচে গিয়ে দেখলাম উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার পরনে গ্রে কালার একটা ফুল হাতা গেঞ্জি আর কালো জিন্স পরে আছে, পায়ে হোয়াইট ক্যাটস। সকালে তো এগুলো পরে বেরোননি, আমার জানা মতে ওনার এমন কোনো পোশাকও নেই। তাহলে নতুন কিনেছেন? এসব ভাবতে ভাবতে ওনার দিকে এগিয়ে গেলাম। উনি ফোন দেখছিলেন। আমি ওনার সামনে দাঁড়িয়ে গলা ছাড়লাম। আমার গলার আওয়াজ পেয়ে উনি আমার দিকে তাকালো। তাকানোর সাথে সাথে ওনার দৃষ্টি স্থির হয়ে গেল। আমার দিকে তাকিয়ে থেকেই ফোনটা পকেটে রাখলেন। উনি আমার পা থেকে মাথা অবধি স্ক্যান করে ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, ওঠো। আমি কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলাম। উনিও গাড়িতে বসে আমার সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট করলেন। কিছুক্ষণ দুজনেই চুপ ছিলাম। কিছুক্ষণ পর আমি বললাম, কোথায় যাচ্ছি আমরা? আজান ড্রাইভ করতে করতে বললেন, গেলেই দেখতে পাবে। আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, এমন কেন আপনি? সব সময় থ্রিল ভাব রাখেন, সব সময় মনের মধ্যে চলতে থাকে এরপর কি হবে, এরপর কি হবে। আমার কথায় উনি শব্দ করে হেসে দিয়ে বললেন, মাঝে ভাবা ভালো, মস্তিষ্ক চর্চা হয়। আমি মুখ ভেঙচে কেটে বাইরে তাকিয়ে রইলাম। প্রায় ঘন্টারও বেশি সময় ধরে গাড়ি চললো। আর মোনাকে আর কিছুই জিজ্ঞেস করিনি, কারণ জানি কিছুই বলবেন না। হঠাৎ একটা জায়গায় গাড়ি এসে থামলো। আমি দেখলাম একটা বাড়ির সামনের গেটেই গাড়িটা থেমেছে, হয়তো ফার্ম হাউস। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই উনি পকেট থেকে একটা রুমাল বের করে আমার চোখ বেঁধে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এমন একটা নির্জন জায়গায় নিয়ে এসেছেন, মেরে গুম করে দেবেন নাকি যাতে নতুন বউ আনতে সুবিধা হয়?
আজিয়ান আমাকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা, তোমার মাথায় এত বুদ্ধি জানতাম না তো, ঝট করে বুঝে গেলাম। আমি হাসলাম, না দেখেই বুঝতে পারলাম উনিও হাসছেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে উনি হেঁটেই যাচ্ছেন। আমি বিরক্ত হয়ে বললাম, এতক্ষণ ধরে কোথায় যাচ্ছেন বলুন তো? হাঁটছেন তো হাঁটছেনই।